হাই, আমার 2021-এর মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার একবার চলে এলাম তোমাদের RCBS চ্যানেলে 2021 মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি নিয়ে। আজকের বিষয় আশা করি বুঝতে পেরেছো, ইংলিশ। আমরা ইংরেজি নিয়ে আলোচনা করব। আমি আজকে তোমাদের দুটো কবিতা, যেটা সিলেবাসে রয়েছে, যেখান থেকে প্রশ্ন আসবেই যে কোনো একটা থেকেই, সেই দুটো আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের যে টেক্সট বই রয়েছে ব্লিশ, তার লেসন 2 ফেবল। কবির নাম তোমরা নিশ্চয়ই জানো, র্যালফ ওয়াল্ডো ইমারসন। র্যালফ ওয়াল্ডো ইমারসন। ওকে, যদি আমরা তার লিটারেরি টাইপের কথা বলি, এটা অবশ্যই কি পোয়েট্রি। ওকে, এবং সোর্স সেরকম কিছু নেই, এটা হচ্ছে ফেবুল কবিতা, র্যালফ ওয়াল্ডো ইমারসনের লেখা। আমরা একটু সংক্ষেপে র্যালফ ওয়াল্ডো ইমারসনের সম্পর্কে জেনে নেব। ওকে, অ্যাজ ইউ নো, র্যালফ ইমাল্ডো ওয়াটসন ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার 1803 ইন ম্যাসাচুসেটস, USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে জন্মেছিলেন। অ্যান্ড হি ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, পোয়েট, লেকচারার অ্যান্ড ফিলোসফার। এবং ইংরেজি সাহিত্যে বলো, আমেরিকান সাহিত্যে বলো, যে ট্রান্সেন্ডিয়ালিস্ট যে মুভমেন্ট হয়েছিল, আন্দোলন হয়েছিল, সেখানে কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ওকে, এবং তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে যেমন রয়েছে ব্রাহ্মা, কনকর্ড, হাইম, এরকম গুরুত্বপূর্ণ কিছু লেখা রয়েছে। ওকে, এবার চলে এসো টাইটেলে, ফেবল। ফেবল মানে আমরা কি বলবো, বাংলাতে বললে নীতি গল্প। সো উই হ্যাভ টু নো, আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ ফেবল অ্যাকচুয়ালি। A fable is a fictional story. A fable is a fictional story narrated in the form of verse, poem or prose. অর্থাৎ ফেবুল বা নীতি গল্প হলো একটা কাল্পনিক গল্প, যেটা বর্ণিত হয় কাব্যিক আকারে হতে পারে, আবার গদ্যাকারে, গদ্য বা পদ্য দুটো আকারেই আলোচিত হতে পারে। It uses animals as its character. Generally, অ্যানিমেলটাকেই এদের এখানে, অ্যানিমেল হচ্ছে চরিত্র, অর্থাৎ এখানে চরিত্রগুলো হবে সবসময় অ্যানিমেল। এছাড়াও আরও কিছু নন হিউম্যান অবজেক্ট আছে, ট্রিজ হতে পারে, রক্স হতে পারে, এরকমও কিছু থাকে। অ্যান্ড আমাদের জানতে হবে ইট ইম্পার্টস এ লেসন অ্যাট দ্য এন্ড, এবং শেষে একটা পার্ট আমরা পাই, দ্যাট ইজ আ মরাল লেসন। ইউ মে সে দেয়ার ইজ অলওয়েজ আ মরাল, একটা নীতি কথা থাকবে গল্পের শেষে। তাহলে সংক্ষেপে বললে আমরা কি বলবো, ফেবুল ব্যাপারটা কি? ফেবুল হচ্ছে একটা নীতি গল্প, যেটা কল্পনার উপর ভিত্তি করে গড়ে ওঠে, যেটা কাব্যিক আকারে বা পদ্যাকারে হতে পারে, আবার গদ্যকারে আকারেও লেখা হতে পারে। এবং এখানে প্রথম ফিচার্স হচ্ছে অ্যানিমেলস হচ্ছে এর ক্যারেক্টার, চরিত্রটা হবে অ্যানিমেলস। এবং এই গল্পের শেষে আমরা একটা মরাল লেসন বা নৈতিক শিক্ষা পাবো। এই ফেবুলের পাশাপাশি ইংরেজিতে আরেকটা আছে প্যারাবল আছে, প্যারাবল। জেসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট তার শিষ্যদের যে নীতি গল্পগুলো শোনাতেন, সেখানে ক্যারেক্টার কিন্তু হিউম্যান বিং, মানুষ, সেগুলোকে আমরা বলি প্যারাবল, ফেবুলের পাশাপাশি। সেটারও বাংলা করলে নীতি গল্প বোঝাবে। তাহলে এবার চলে আসি যে ক্যারেক্টারটা কারা কারা এখানে। এই যে আমরা কবিতাটা পড়তে চলেছি, দ্য ফেবল, এখানে কয়েকটা ক্যারেক্টার্স রয়েছে, অনলি টু।
কে কে? মাউন্টেন। আর কে রয়েছে? মাউন্টেন ছাড়াও রয়েছে স্কুইরেল। এছাড়াও রয়েছে স্কুইরেল। টু ক্যারেক্টার্স, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। এবার চলে আসবো কবিতার থিমে, বিষয়বস্তুতে। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম? The poem Fable exhibits a theme of diversity and uniqueness. অর্থাৎ এই যে কবিতাটা ফেবল কি নিয়ে আলোচনা করছে? ডাইভার্সিটি, বৈচিত্র্য নিয়ে, ইউনিকনেস নিয়ে আলোচনা করছে। ইট ইজ অ্যাবাউট এ কনভারসেশন বিটুইন আ মাউন্টেন অ্যান্ড আ স্কুইরেল। এটা একটা কথোপকথন, এটা নাটকীয় ভঙ্গিতে লেখা হচ্ছে, ঠিক আছে? কি সেটা? The squirrel, the mountain seems very proud, its mighty structure and size. পর্বত খুব গর্ব অনুভব করে তার বৃহৎ আকৃতি, তার শক্তি নিয়ে। অন্যদিকে স্কুইরেল অন দ্য আদার হ্যান্ড রাদার স্মল ইন সাইজ, অ্যাজ ইউ নো, আকৃতির দিক থেকে সে খুব ছোট। The little one tells the mountain not to judge him by size and instead accept him in the way he is. স্কুইরেল মাউন্টেনকে বোঝানোর চেষ্টা করে যে আমাকে আমার আকৃতি দিয়ে বিচার করো না, আমি যা, আমাকে সেইভাবে তুমি গ্রহণ করো। By saying so, the squirrel gives the mountain and the readers a lesson. এই বক্তব্যের মধ্য দিয়ে স্কুইরেল শুধুমাত্র মাউন্টেনকে নয়, আমরা যারা পাঠক, আমাদেরকে একটা মরাল লেসন দেয়, আমাদের একটা পাঠ দেয়। কি সেই পাঠ? দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল ইজ স্পেশাল ইন দেয়ার ওন ইউনিক ওয়ে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু তার নিজস্ব একটা অস্তিত্ব, একটা ফিচার্স রয়েছে। সেই জন্য প্রত্যেককে আমাদেরকে যথার্থ রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। আসলে ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং, প্রত্যেকটা যারা জীবিত, মানে লিভিং অর নন লিভিং, শুধু জীবিত নয়, জীব বা জড় সে যেই হোক না কেন, বিগ অর স্মল, ছোট বা বড়, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স। তারা যে পৃথিবীতে টিকে আছে, তাদের প্রত্যেকের একটা অস্তিত্ব আছে। একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবে। আমরা প্রত্যেক দিন একটা রুমকে, ধরো তোমার খুব সাজানো গোছানো বাড়ির রুমটা, কিন্তু যদি আমরা ঝাড়ু দিই তাহলে সামান্য পরিমাণও ধুলো বেরোবে। তোমাকে যদি আমি প্রশ্ন করি যে এই ধুলোটার কোনো মূল্য আছে, তোমার আপাত দৃষ্টিতে মনে হবে যে না, এর কোনো গুরুত্ব নেই। কিন্তু ভেবে দেখো, যদি একটা মাসের ধুলো, 30 দিনের ধুলোকে আমি একটা জায়গায় জড়ো করে রাখি একটা পাত্রে, সেই পাত্রটা একদিন ভর্তি হয়ে যাবে, এবং পাত্রর মধ্যে থাকা ধুলোটা দিয়ে আমি বাড়ির বাইরের একটা গর্তকে বুঝিয়ে দিতে পারি। সামান্য ধূলিকণারও মূল্য আছে, এক্সিস্টেন্স আছে। সেইটা নিয়েই এই কবিতার আলোচনা। আমি কবিতাটি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ড। একদা স্কুইরেলের সঙ্গে পর্বতের একটা ঝগড়াঝাটি হলো। And the former called the latter, here former means first one, প্রথম জন, and latter means the second one, দ্বিতীয় জন। প্রথম জন দ্বিতীয় জনকে বলল লিটিল প্রিগ, ছোট্ট নীতিবাগীশ। প্রিগ, as you know, one who puts on an appearance of being morally correct, যে নিজেকে নৈতিকভাবে ঠিক দাবি করে, এরকম একজনকে বলে প্রিগ। আসলে দ্য মাউন্টেন ওয়ান্টেড টু মেক ফান, মজা করতে চেয়েছিল কাকে নিয়ে? এই স্কুইরেলকে নিয়ে, তার যে সাইজ, তার যে আকৃতি, তার জন্য। কিন্তু নেচারালি আমরা যদি আমাদের প্রকৃতির জগতে দেখি, তাহলে দেখব এই স্কুইরেল কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট একটা জীব, এবং সে তার স্মৃতিশক্তি ভালো, অনেক কিছু মনে রাখতে পারে, এমনটা মনে করা হয়। বান রিপ্লাইড, বান রেফার্স টু হেয়ার দ্য স্কুইরেল। স্কুইরেল উত্তর দিল,
ইউ আর ডাউটলেস ভেরি বিগ, যে তুমি নিঃসন্দেহে বড়, আই মিন আই অ্যাডমিট ইউর সাইজ, ইউর অ্যামাউন্ট, ওকে। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। যদি পৃথিবী গড়তে চাই, একটা বছর তৈরি করতে চাই, তাহলে সমস্ত জিনিসগুলোকে, ঋতুগুলোকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। একদিনে হয় না, 12টা মাসে তো একটা বছর হয়, আর সব কিছুকে নিয়েই কিন্তু এই পৃথিবী। And I think it no disgrace to occupy my place. I mean the place I occupy here in this earth, though I am too small, I have no disgrace. I do not feel any shame. যেটুকু স্থান আমি এই পৃথিবীতে দখল করেছি, যদি আমার সৃষ্টিটা গড আল্লাহ ভগবানের হয়, তাহলে বলবো আমি এতে লজ্জিত নই, আমি যে স্থানটা দখল করি। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি হয়তো তোমার মতো বৃহৎ নয়। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, কন্ট্রারি, তুমি তো আমার মতো ছোট নও, আমার মতো ছোট হয়ে দেখাতে পারবে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, তুমি আমার মতো অর্ধেকটা প্রাণচঞ্চলও নও। আমি যেভাবে লাফাতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যেতে পারি, আমি যতটা প্রাণচঞ্চল, তুমি তার অর্ধেকটাও নও। আই শ্যাল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্রিক, তবু আমি কথা বলতে পারি, আমি অস্বীকার করতে পারি না, তুমি সুন্দর, আমার জন্য একটা সুন্দর পথ তৈরি করে দাও, স্কুইরেল ট্র্যাক। তোমাকে মনে রাখতে হবে ট্যালেন্ট ডিফার্স। আমরা পৃথিবীতে যারা জন্মগ্রহণ করি, আমাদের প্রত্যেকের স্কিল, আমাদের প্রত্যেকের কোয়ালিটি একে অপরের থেকে আলাদা, হয় তার চেয়ে বেশি হবে বা খারাপ হবে, মানে কম হবে, সমান হতে পারে না। সেই জন্য কাউকে এরকম মক করা উচিত নয়, তাকে নিয়ে ফান করা উচিত নয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছু ঠিকঠাক করে এবং খুব যুক্তিপূর্ণভাবে সাজানো আছে। অর্থাৎ তোমাকে যেমন সৃষ্টি, তোমার যেমন সৃষ্টি হয়েছে, আমার সৃষ্টিটাও তোমারই মতন, কিন্তু সেটা আলাদা, ভিন্ন ধাঁচের। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, ঠিক যেমন করে আমি আমার পেছনে ওহে পাহাড়, তোমার মতো বনভূমি বইতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি আবার আমার মতো কি করতে পারো না, বাদাম ভাঙতে পারো না। অর্থাৎ স্কুইরেল মাউন্টেনকে বোঝানোর মধ্য দিয়ে এই পুরো মানব সমাজকে একটা লেসন দিচ্ছে, একটা পাঠ দিচ্ছে। হোয়াট ইজ দ্য লেসন? যে ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স। যে প্রত্যেকেরই কিন্তু একটা বেঁচে থাকার যেমন অধিকার আছে, ঠিক তেমনি সে কেন এই পৃথিবীতে আছে তারও একটা কারণ আছে। সেই জন্য সেটাকে নিয়ে আমরা যেন কখনো কোনো অন্য কাউকে উপহাস না করি। আমাদের সমাজ ব্যবস্থার দিকে আমরা দেখব যে আমরা কাউকে তার আকৃতির জন্য, তার রূপের জন্য বিভিন্নভাবে দেখি, তাকে চর্চা করি, তাকে নিয়ে আলোচনা করি, মক করি, ঠাট্টা করি, হাসি করি। দ্যাট ইজ নট রাইট, সেটা ঠিক নয়। আসলে থ্রু দিস পোয়েম র্যালফ ওয়াল্ডো ইমারসন আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে কারুর সাইজ বা আকার দেখে নয়, তাকে কখনো আমরা যেন বিচার না করি। মানে আমাদের হিন্দিতে আছে না যে পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, প্রথমে সে কে কেমন দেখতে, কেমন পোশাক পরেছে, নো, এইটা কারুর তুল্যমূল্য বিচার হতে পারে না। প্রথমে তার গুণটাকে দেখতে হবে, তারপরে তার রূপ। কারণ তার কাছে কাউকে চেনার জন্য তার গুণটাই গুরুত্বপূর্ণ, আকার নয়। কারণ একটা যত ক্ষুদ্র হোক না কেন, তারও একটা ভূমিকা পালন করার ক্ষমতা রয়েছে। সেই জন্য পৃথিবীতে যে যেরকম অবস্থায় আছে, যেমন আছে, ইররেসপেক্টিভ, সেটা তার কাছে লজ্জাজনক নয়। এইভাবে ফেবুল কবিতাটা শেষ হচ্ছে।
ঠিক আছে, এইটুকু আমি বললাম। কোশ্চান আনসারগুলো তোমরা আলোচনা করবে। এখানেও কিছু রাইটিং রয়েছে, আমি আলোচনা করছি প্যারাগ্রাফ। আর একটি কবিতা একটু সংক্ষেপে আলোচনা করে নেব, করে নিয়ে তোমাদের আমি বলে দেব। ফোরের মধ্যেই দুটো পার্ট একসঙ্গে থাকবে। 3টে পার্ট আলাদা আলাদা করে করেছি, দুটো কবিতা শেষে একটা পার্টই করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওইটা আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে আশা করছি। এটা পার্ট 4 চলছে? হ্যাঁ, পার্ট 4 এর লাস্ট পোর্শন চলছে আমার। আচ্ছা, আধ ঘন্টা না, এটা আর 15 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, ওটা 15 আলোচনা করলাম, আর 15 মিনিট লাগবে। ঠিক আছে। এবার যেটা আলোচনা করতে চলেছি, লেসন 4, মাই ওন ট্রু ফ্যামিলি, রিটেন বাই টেড হিউজেস। ভীষণ সুন্দর একটা পোয়েম, একটা কবিতা তোমরা পড়েছো। লেসন 4, দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি। মাই ওন ট্রু ফ্যামিলি। ওকে, কে লিখেছেন? এডওয়ার্ড জেমস টেড হিউজেস। সরি, এডওয়ার্ড জেমস টেড হিউজেস, HUGHES। ওকে, আমরা যদি লিটারেরি টাইপের কথা বলি, অবশ্যই কি হবে? পোয়েট্রি। এবং এর সোর্সের কথা যদি বলি, যে এইটা সোর্স হচ্ছে, ইট ইজ এক্সট্রাক্টেড ফ্রম আ পোয়েট্রি কালেকশন ইজ কল্ড মিট মাই ফক্স। মিট মাই ফক্স। ওকে, MCQর জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এবং এখানে যদি ক্যারেক্টারের কথা বলি, ক্যারেক্টার হচ্ছে এ স্মল বয়। অর অথার বলতে পারি, দ্য অথার। ওকে, একটু সংক্ষেপে জেনে নেব অ্যাবাউট এডওয়ার্ড জেমস টেড হিউজেস। হি ওয়াজ বর্ন ইন 1930 and he was died in 1998. Was a noted English poet, okay, and had been the poet laureate of Great Britain from 1984 till his death. তিনি 1998 মারা যাচ্ছেন, তখনও পর্যন্ত তিনি ইংল্যান্ডে পোয়েট লরেট ছিলেন। পোয়েট লরেট ব্যাপারটা কি? যখন কোনো দেশ, বিশেষ করে ইংল্যান্ডের কথা যদি বলি, তাদের রাজ পরিবার যখন কাউকে বৈধ রাজকবি হিসেবে নিয়োগ করে, তখন তাকে আমরা বলি পোয়েট লরেট। ওকে, অ্যান্ড হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন, দ্য টেলস ফ্রম ওভিড। এগুলো তার বিশেষ গুরুত্বপূর্ণ লেখা। ঠিক আছে, এছাড়াও তিনি আরও শর্ট স্টোরিজ, অ্যান্থোলজিজ, ট্রান্সলেশন, লিটারেচার, এইসব তিনি কিন্তু রচনা করতেন। অ্যাবাউট দ্য অথার টেড হিউজেস আমি আলোচনা করলাম। এই কবিতার থিম আলোচনা করব, বিষয়বস্তুটা কি আলোচনা করব। করার আগে বুঝতে হবে এই কবিতাটার মধ্যে বেশ কিছু সিম্বলস আছে, প্রতীকী কিছু অর্থ আছে, সেগুলো আমাদের বুঝে নিতে হবে। আমি কবিতাটা বলার সময়, আওয়ার ওন ট্রু ফ্যামিলি, আমাদের সত্যিকারের নিজস্ব পরিবার। পরিবার কোনটা? পরিবার কারা? আমরা মূলত আমাদের বাবা মা, ভাই বোন, এইসবকে নিয়েই তো বুঝি। পরিবার হলো তারা যারা তোমার সুখে থাকে, যারা তোমার দুঃখেও থাকে। ঠিক আছে, তোমার জন্য তারা দুঃখ পায়, তোমার জন্য তারা আনন্দ অনুভব করে, তোমার জন্য যারা গর্ব অনুভব করে, তারা তো পরিবার। অর্থাৎ সুখ দুঃখে যারা আমরা একসঙ্গে থাকি। এখানের যে থিম, বিষয়বস্তু, মাই ওন ট্রু ফ্যামিলি, আসলে ইজ আ জার্নি, বোথ লিটারেল অ্যান্ড মেটাফরিক্যাল।
এটা একটা দু ধরনের জার্নি আমরা বলতে পারি, একদিকে লিটারেল, একদিকে মেটাফরিক্যাল। একটা ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে আমরা আস্তে আস্তে কোন দিকে যাব? স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের দিকে। আমাদের জৈবিক পৃথিবী, এখান থেকে আমরা একটা আধ্যাত্মিক পৃথিবীর দিকে উত্তরণ বলতে পারি। লিটারেলি আমরা দেখলে, আক্ষরিক অর্থে দেখলে কি দেখব? এ বয় ক্রিপস ইনটু দ্য ওক উড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম। কবিতার শুরুতে যে একটা ছোট্ট শিশুকে আমরা দেখছি নিঃশব্দে বা ধীরে ধীরে একটা ওক বনের মধ্যে প্রবেশ করতে, এবং সেখান থেকে কবিতার শেষে দেখছি যে হি লিভস, সে বেরিয়েও আসছে। মেটাফরিক্যালি আমরা যদি আলোচনা করি, কি দেখব? দিস পোয়েম ইজ এ জার্নি অফ দ্যাট বয় ফ্রম ইগনোরেন্স টু নলেজ। আসলে শিশু মানে কি? তার কাছে অনেক কিছু অজানা, অনেক কিছু ইগনোরেন্স। সে সেখান থেকে নলেজ নিয়ে বেরিয়ে আসছে, জ্ঞান নিয়ে বেরিয়ে আসছে। কবিতা পড়ার সময় বলবো আমি যে কিভাবে হচ্ছে সেটা। আ ইয়াং বয় ওয়াজ আনঅ্যাওয়ার অফ দ্য নেসেসিটি অফ নেচারস এক্সিস্টেন্স অফ ম্যান টু সারভাইভ। একটা ছোট্ট শিশু, সে জানে না প্রকৃতি কেমন করে মানুষের অস্তিত্বকে বাঁচিয়ে রেখেছে। হি লার্ন, সে জানতে পারে হাউ ম্যান ডেস্ট্রয়েড নেচার ফর হিজ সেলফ নিডস অ্যান্ড মেড ইটস কন্ডিশন আ ডিস্ট্রাকটিভ কন্ডিশন, ইউ মে সে। সে সেখানে গিয়ে জানতে পারে কেমন করে মানুষ তার নিজস্ব স্বার্থের জন্য প্রকৃতিকে ধ্বংস করে পুরো যে ইকোলজিক্যাল ব্যালেন্স রয়েছে, বাস্তুতন্ত্রের যে ভারসাম্য রয়েছে, সেটাকে কেমন করে ধ্বংস করে দিচ্ছে। হিজ moral reawakening taught him the importance of maintaining ecological balance. এই যে যে শিক্ষাটা সে সেখান থেকে পাচ্ছে, সেটা তাকে বলছে যে ইকোলজি বা বাস্তুতন্ত্রকে রক্ষা করতে হলে তার কি করা উচিত। The theme of the poem is to understand the importance of trees in human lives and the need for mutual existence. পৃথিবীতে গাছের গুরুত্ব কি মানুষের বেঁচে থাকার জন্য, এবং আমরা জানি দেয়ার ইজ অ্যান ইন্টিগ্রাল রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড ট্রিজ। মানুষের সঙ্গে গাছের একটা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, আমরা একে অপরকে ছাড়া কেউই বাঁচতে পারি না। ট্রিজ ইনহেল কার্বন ডাই অক্সাইড, এক্সহেল বাই আস। গাছ আমাদের দ্বারা নিঃসৃত যে কার্বন ডাই অক্সাইড সেটাকে গ্রহণ করে, অ্যান্ড দে এক্সহেল হোয়াট? অক্সিজেন দ্যাট উই ইনহেল। এবং গাছের এমন কোনো অংশ নেই যেটা আমাদের প্রয়োজনে লাগে না। এইভাবে এই কবিতাটা আমাদের একটু সিম্বলিজম নিয়ে আলোচনা করছে, কবিতাটা একটু আলোচনা করার চেষ্টা করছি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। একদা আমি চুপিসারে একটা ওক বনের মধ্যে প্রবেশ করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা মেল ডিয়ার, একটা পুরুষ হরিণকে খুঁজে বেড়াচ্ছিলাম। হেয়ার আই রিফার্স টু দ্যাট স্মল বয়, এখানে আই বলতে সেই ছোট্ট শিশুটির কথা বোঝানো হয়েছে, যে তার পুরুষ হরিণটিকে খোঁজার জন্য ওখানে প্রবেশ করেছিল। আসলে এই স্ট্যাগটাকে হিউম্যান কোয়েস্ট ফর আনঅ্যাটেনেবল, অর্থাৎ মানুষের ইচ্ছে কোনটাকে, যেটা এখনো সে আবিষ্কার করতে পারেনি, সেটাকে জানার। অর্থাৎ কি, স্ট্যাগকে খুঁজতে যাচ্ছে মানে স্ট্যাগ কোথায় আছে তো জানি না, আমরা নতুন একটা জ্ঞানের সন্ধানে এগিয়ে যাচ্ছি। এবং সেটা করতে গিয়ে আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, আমার সঙ্গে সাক্ষাৎ হলো এক বৃদ্ধার। এই বৃদ্ধা কিসের সিম্বল? মাদার নেচার, প্রকৃতি মায়ের সঙ্গে তার দেখা হয়ে গেল শিশুটির। অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, নোবলি হেয়ার আনস্টেডিলি, টলমলে লাঠি হাতে, অ্যান্ড র্যাগ ছিন্ন বস্ত্র পরিহিত। আসলে এই যে নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, অর্থাৎ টলমলে এবং ছিন্ন বস্ত্র পরিহিত, এটা একটা বড় সিম্বল। কিসের সিম্বল এটা? যে নেচার ইজ এক্সপ্লয়েটেড, নেচার ইজ ইন দ্য এক্সপ্লয়েটেড স্টেট, অর্থাৎ প্রকৃতি মানুষের দ্বারা কেমন করে ধ্বংস হচ্ছে তার বর্তমান রূপ যেন এটা। সি সেড, সেই ওমেন বললেন কবিকে বা এই শিশুটিকে, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ, ডু ইউ নো, তুমি জানো
তোমার গোপন কথা আমার এই ছোট্ট ব্যাগটার মধ্যে আছে। অর্থাৎ আই এম দ্য মাদার নেচার, আই নো ইউর সিক্রেট, হাউ ইউ উইল এক্সিস্ট অন দ্যাট আর্থ, তুমি কেমন করে এই পৃথিবীতে বেঁচে থাকবে, তোমার অস্তিত্ব কেমন করে টিকে থাকবে, সেই সেই সিক্রেটটা, সেই গোপনীয়তাটা আমার এই ছোট্ট ব্যাগটাতে আছে। দেন সি বিগেন টু ক্যাকল অ্যান্ড আই বিগেন টু কোয়াক। তারপর তিনি খ্যাক খ্যাক করে হাসতে লাগলেন। ক্যাকল মানে খ্যাক খ্যাক করে হাসা, আই বিগেন টু কোয়াক, আর আমি কাঁপতে শুরু করলাম। অর্থাৎ হঠাৎ করে মহিলা হাসতে শুরু করলেন, আমি কাঁপতে শুরু করলাম ভয়ে। সি ওপেন আওয়ার লিটল ব্যাগ, তিনি তার ছোট্ট ব্যাগটা খুলে ফেললেন। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক অ্যাজ সুন অ্যাজ সি ওপেন দ্য ব্যাগ, যেই না তিনি ব্যাগটা খুলে ফেললেন, আমি টুয়াইস অ্যাওয়েক, ওয়ান্স মিন একবার, টুয়াইস মানে দ্বিতীয়বার, থ্রাইস মানে তৃতীয়বার, আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। এই যে টুয়াইস অ্যাওয়েক, এটাও কিন্তু একটা সিম্বল। এই যে টুয়াইস মানে ফিজিক্যাল বার্থ নয়, যে আবার একবার জন্ম নিয়েছে, এটা নয়, এটা তার স্পিরিচুয়াল রিঅ্যাওয়েকেনিং, আধ্যাত্মিক বোধ। সে তো আগে জন্ম নিয়েছিল, কিন্তু তখন তার সেই বোধ হয়নি, সেই বিদ্যে বুদ্ধি হয়নি, সেই এক্সপিরিয়েন্স হয়নি কি করে নিজের অস্তিত্বকে পৃথিবীতে টিকিয়ে রাখবো। আজকে তার স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক অ্যাওয়েকেনিং হয়েছে, সে বুঝতে পারছে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ হিজ এক্সিস্টেন্স, তার এই পৃথিবীতে টিকে থাকার জন্য তার কি ব্যাপারটা কি। এবং যখন দ্বিতীয়বার তিনি জেগে উঠলেন, তার বোধ হলো হোয়াট হি স, কি দেখলেন, সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টায়ার্ড টু এ স্টেক। আমি বেষ্টিত হয়ে আছি, আমাকে ঘিরে রেখেছে কারা? একটা উপজাতি। অ্যান্ড মি টায়ার্ড টু এ স্টেক, একটা গাছের গুঁড়ির সঙ্গে আমাকে বেঁধে রাখা হয়েছে। আসলে সমস্ত গাছেদের মাঝে ছোট্ট শিশুটি দাঁড়িয়ে আছে। দে সেড, সেই ট্রাইব তাকে বলল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। বন্ধু, আমরা হলাম ওক গাছ, তোমার সত্যিকারের নিজস্ব পরিবার। অর্থাৎ গাছ আমাদের নিজস্ব পরিবার, আমাদের সঙ্গে গাছের একটা সম্পর্ক আছে। তারা আমাদের পরিবারের মতো, আমাদের মধ্যে সুখেও আছে, আমাদের দুঃখেও আছে। আমাদের বেঁচে থাকার জন্য তারা সততভাবে আমাদেরকে সহায়তা করে। উই আর চপ ডাউন, আমাদেরকে টুকরো করা হয় কেটে। উই আর টর্ন আপ, ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, ব্লিঙ্ক কথার অর্থ চোখের পলক ফেলা। অর্থাৎ ইউ পে নো হিটস, ইউ পে নো ইম্পর্টেন্স, তুমি কোনো গুরুত্বই দাও না। অর্থাৎ ওয়ে হিউম্যান বিইং, আমাদেরকে যখন কেটে ফেলা হচ্ছে, গাছদের ছিঁড়ে ফেলা হচ্ছে, তোমরা এটাতে কোনো গুরুত্বই দাও না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না ওহে মানুষ, তোমরা যদি ওথ না নাও, শপথ না নাও, প্রমিস না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তোমরা মরবে, তোমাদের এক্সিস্টেন্স শেষ হয়ে যাবে। তোমাদেরকে আজকে শপথ নিতে হবে। কি শপথ নিতে হবে? হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখন দেখবে কোনো ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, শুধু ওক গাছ নয়, যে কোনো গাছ, সয়ের প্রমিস, তোমাকে শপথ নিতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে। নাও ইউ উইল প্ল্যান টু, তুমি দুটো গাছ লাগাবে। একটা যদি গাছের মৃত্যু হয়, তুমি দুটো গাছ লাগাবে, নাহলে তোমার অস্তিত্ব টিকবে না। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কিল ওভার ইউ, অর্থাৎ যদি না তুমি শপথ নাও, প্রতিজ্ঞা করো, দ্য ব্ল্যাক ওক বার্ক, এটাও একটা প্রতীক, সিম্বল আছে। ব্ল্যাক ওক বার্ক, ওক গাছের বার্ক ব্ল্যাক হয় না, আসলে এটা কিসের প্রতীক না, অ্যারিডিটি অ্যান্ড বেয়ারনেস, অর্থাৎ শুষ্কতা, ড্রাইনেস এবং ব্যারেননেসের কথা বলা হচ্ছে। অর্থাৎ অনুর্বরতা, অর্থাৎ এতটা শুষ্কতা, জলের অভাব, এত ক্ষতি হচ্ছে, গাছগুলো বাড়ছে না, বড় হচ্ছে না, যেরকম জন্মেছে সেইভাবে রয়ে গেছে। যে সেই ব্ল্যাক ওক বার্ক তোমাকে কি করবে? উইল রিঙ্কিল ওভার ইউ, তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এই ওকেদের মাঝে তোমাকে শেকড় করে রাখবে।
হোয়ার ইউ ওয়ার বর্ন, হয়তো তুমি সেখানে জন্মাবে, বাট নেভার গ্রিউ, কখনো বড় হতে পারবে না, তোমার বৃদ্ধি হবে না। আমরা অনেক গাছ দেখি না, যে আজকেও যেরকম দেখছি 10 বছর পরেও দেখছি। অর্থাৎ একটা গাছকে বেড়ে ওঠার জন্য, একটা ট্রিকে, স্যাপলিংকে বড় হওয়ার জন্য তার যে জল, আলো, বায়ু দরকার, যে অনুকূল ভৌগোলিক পরিবেশ বা অ্যাটমসফিয়ারের প্রয়োজন, সেটা পৃথিবীতে আজ বড় অভাব। এখানে সেই জন্য বলা হচ্ছে তুমি রুটে পরিণত হবে এবং তুমি সেখানে জন্মাবে, কিন্তু বড় হবে না। আর বড় না হলে কি হবে? অক্সিজেন পাবো কোথা থেকে আমরা? শিশুটি বলছে, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ। এই বাউজ মানে ব্রাঞ্চেস অফ ট্রিজ, গাছের ডালের নিচে এই ছিল আমার স্বপ্ন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল। যে প্রথমে হয়তো স্বপ্নটাকে মনে হয়েছিল দুঃস্বপ্ন, কিন্তু এই স্বপ্নই আমাকে বদলে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, যখন আমি বেরিয়ে এসেছিলাম এই ওক বনভূমি থেকে, ব্যাক টু হিউম্যান কোম্পানি, আমি ফিরে এসেছিলাম মানবের জগতে। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, হয়তো আমার হাঁটাটা ছিল মানুষের মতো, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, আমার হৃদয়টা পরিণত হয়েছিল কিসে? গাছে। অর্থাৎ আমার হৃদয় গাছের হৃদয় একই রকম, ফেলো ফিলিংস, একে অপরের প্রতি একই ধরনের সহানুভূতি তৈরি হয়েছিল। এই দিয়ে কবিতাটা শেষ হচ্ছে। খুব সংক্ষেপে আলোচনা করলাম। তাহলে যদি আমরা বলি যে কবিতা থেকে কি জানলাম, কবিতাটির মূল ভাব কি? থ্রু দিস পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজেস এই বার্তা, এই মেসেজ আমাদের দিতে চেষ্টা করেছেন যে বাই এনি হুক অ্যান্ড ক্রুক, যেন তেন প্রকারেণ, উই হ্যাভ টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, উই হ্যাভ টু কিপ দ্য ব্যালেন্স অফ আওয়ার ইকোলজি, আমাদের বাস্তুতন্ত্রের যে ভারসাম্য সেটাকে রক্ষা করতে হবে। দ্য পোয়েট ওয়ান্টস টু সে হেয়ার দ্যাট, যদি মানুষ প্রকৃতির প্রতি নিষ্ঠুরতা না বন্ধ করে, প্রকৃতির সঙ্গে আমরা যে আচরণগুলো করে চলেছি, গাছ এবং পশুদের রক্ষা না করে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। গাছ, পশু, এদেরকে রক্ষা যদি আমরা করি, তবেই আমরা রক্ষা পাব। পৃথিবীতে মানুষের অস্তিত্ব নির্ভর করছে কিসের ওপরে? ইকোলজিক্যাল ব্যালেন্সের ওপরে, পরিবেশের ভারসাম্য রক্ষার ওপরে। সেই জন্য কবি পাঠকদের যেন অনুরোধ করেছেন, রিডারদের, হৃদয় দিয়ে গাছেদের ভালোবাসতে। কবিতাটা শুধুমাত্র পরীক্ষার জন্য পড়ব না, কবিতাটাকে হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করব। তাহলে আমাদের আগামী দিনগুলো সুন্দর হবে। আমরা যদি আমাদের চারপাশে তাকিয়ে দেখি না, আমরা তো গ্রামাঞ্চলে বসবাস করি, কত গাছ, কত গাছ, আর কি হবে? বন্ধু, বোঝা যাচ্ছে যে আরও গাছের প্রয়োজন। 4-5টাকে বনভূমিতে পরিণত করতে হবে, তাহলে আমাদের অস্তিত্ব টিকবে। আর কবি তখনই বলতে পারবেন যে এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকদের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অর্থাৎ আগামী যে ফিউচার জেনারেশন আসবে, তাদের জন্য একটা ক্লিনার অ্যান্ড গ্রিনার ওয়ার্ল্ড আমাদের উপহার দিতে হলে একমাত্র কাজ হচ্ছে মানে গাছকে আমাদের ট্রু ফ্যামিলিতে পরিণত করতে হবে। ঠিক আছে, এখান থেকে কবিতাটা মোটামুটি আলোচনা করলাম। এখান থেকে যে কোশ্চেনগুলো আছে, এছাড়াও টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকে যে সমস্ত প্রশ্ন আছে তোমরা আলোচনা করবে। লাস্ট বাট নট লিস্ট, আমি কতগুলো প্যারাগ্রাফ তোমাদের জন্য আলোচনা করে আমার পাঠ শেষ করব। প্যারাগ্রাফের মধ্যে আমার যেগুলো মনে হয়েছে, যে 1 নম্বরে আমি লিখেছি, অনেকগুলো একই রকমের বলে, ইম্পর্টেন্স অফ যোগা, বেনিফিটস অফ মর্নিং ওয়াক, আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ, যোগার গুরুত্ব, সকালে হাঁটার গুরুত্ব, আর্লি রাইজিংয়ে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার গুরুত্ব, ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যায়ামের গুরুত্ব, এই ধরনের একটা প্যারাগ্রাফ কিন্তু থাকতে পারে, প্রায় একই রকম এগুলো। দ্বিতীয়ত, সেভ ড্রাইভ, সেভ লাইফ, সেভ ওয়াটার, সেভ লাইফ। ঠিক আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমরা একটু দেখতে পারো। এর সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আরও সেভ ড্রাইভ, সেভ লাইফ ছাড়াও যে 2টি প্রকল্প রয়েছে, সবুজ সাথী, কন্যাশ্রী, ঠিক আছে, এগুলোও তোমরা একটু দেখে রাখতে পারো।
এছাড়াও আমি কি দিয়েছি, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ সোশ্যাল নেটওয়ার্কিং, মোবাইল অনলাইন গেমস, এগুলো যে ইয়ুথদের, যুবকদের কীভাবে ক্ষতি করছে সেই বিষয়ে আমরা কিন্তু এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, তারপরে তোমাদের যে সমস্ত কি ফ্রি ফায়ার ইত্যাদি ইত্যাদি এইসব গেম নিয়ে যারা মেতে আছে কীভাবে ক্ষতি করছে। আরেকটা বলা হয়েছে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, মানে ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব কী। আরেকটা বলেছি ভ্যালু অফ টাইম, সময়ের গুরুত্ব। ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন, ঠিক আছে, ভ্রমণ শিক্ষার অঙ্গ। এছাড়া পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, এগুলোর উপরেও তোমরা দেখে রাখতে পারো। ইম্পর্টেন্স অফ ট্রিজ, এক্ষুনি যে গাছ নিয়ে আলোচনা করলাম, অ্যাফরেস্টেশন, বৃক্ষচ্ছেদনের উপরে। বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার পড়ার গুরুত্ব কী। দ্য হ্যাবিট অফ রিডিং বুকস, ঠিক আছে, দ্য হ্যাবিট অফ রিডিং, বই পড়ার ভালো অভ্যাস, এইগুলো তোমরা একটু দেখবে। এছাড়াও দুটো তিনটে রয়েছে, নেক্সট পেজে আমি বলে দিচ্ছি। ইয়োর ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট, ইয়োর ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট, কোনো একটা ঐতিহাসিক জায়গা বা গুরুত্বপূর্ণ জায়গায় বেড়াতে গেছো সেটা নিয়ে। বা আওয়ার ডিউটি টু সিনিয়র সিটিজেন বা ওল্ড পিপুল, সমাজে যারা সিনিয়র সিটিজেন, বয়স্ক রয়েছে তাদের প্রতি আমাদের কর্তব্য। নাম্বার 12, আমি জানি না পড়বে কিনা তবু দিলাম, কোভিড-19 বা করোনা ভাইরাস বা লকডাউন, এটা নিয়ে কোনো প্যারাগ্রাফ থাকতে পারে। আর সবশেষে ম্যান, ট্রিজ অ্যান্ড পলিউশন। প্রিয় মাধ্যমিক 21-এর ছাত্রছাত্রীরা, আমি কতগুলো ধারাবাহিকভাবে কতগুলো সিরিজের মাধ্যমে তোমাদের বিষয়বস্তুগুলোকে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করলাম। এটা আমার একটা সামান্য প্রচেষ্টা, তোমাদের যদি কোনো উপকারে লাগে তাহলে আমি ভীষণ আনন্দিত হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।